কালকের মধ্যে চাকরির অধ্যাদেশ বাতিল না হলে কর্মবিরতি সংস্কারে বাধা এলে প্রতিহতের ঘোষণা এনসিপির। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগে 3 দিনের আলটিমেটাম, কর্মবিরতির ক্ষতি পুষিয়ে নেয়ার প্রতিশ্রুতি। নির্বাচন সংস্কার মুখোমুখি করার পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন আমির খসরু, সংকট আরও বাড়ার শঙ্কা। জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ নয়, ব্রিফিংয়ে জানালো সেনাবাহিনী, সরকারের সঙ্গে মতবিরোধ নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। মঙ্গলবারের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর 4টি ধারা বাতিল না করলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে টানা 3য় দিন সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। অনুমোদিত অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে তা দ্রুত বাতিলের দাবিও তাদের। সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ের 1 নম্বর গেট বন্ধ করে এভাবেই বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা না করে শুধু কারণ দর্শানোর নোটিশে চাকরিচ্যুত সহ 4টি ধারা যুক্ত হয়েছে নতুন অধ্যাদেশে। এই কর্মচারীর সাথে অন্যায় করেছে, এটা আমরা মানি না, মানব না। দিন যায় 24 ঘন্টা আমরা এই কর্মসূচি চালাই যাব। নতুন অধ্যাদেশের কারণে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগও তৈরি হয়েছে বলে জানান তারা। 46 বছর আগের কালা কানুন আইন যখন সংবিধান স্থগিত ছিল, সেই কালা কানুন আইনগুলোতে এটা কেউ মেনে নেবে না। এ পরিস্থিতিতে মঙ্গলবারের মধ্যে অধ্যাদেশ প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। 22 মে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর রোববার অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো রকমের বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচির আগে সকালে চট্টগ্রাম 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 5 আগস্টের আগে এনবিআর, কাস্টমস সহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়ায় সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এতে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। কর্মসূচির দ্বিতীয় দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি সহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি। বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে পুরোদমে শুরু হয়েছে শুল্কায়ন সহ নানা কর্মযজ্ঞ। সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রমে সক্রিয় কাস্টমস কর্মকর্তারা। এদিকে টানা কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি পোষাতে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার প্রতিশ্রুতি দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের পদত্যাগে 3 দিনের আলটিমেটামও দেয় তারা। এনবিআর কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দরে তৈরি হওয়া কন্টেনার জট সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করে। কাস্টমস হাউসে ফিরে আসে প্রাণ চাঞ্চল্য। শুরু হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়া।
৫৩,৫১৮টি কন্টেনার ধারণ ক্ষমতার ইয়ার্ডে জমে যায় প্রায় ৪২,০০০-এর বেশি। কার্যক্রম শুরু হওয়ায় কন্টেনার জট কমে আসবে বলে আশা চট্টগ্রাম সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। কর্তৃপক্ষ আমাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আজকে পুরো দমে কাজ চলবে, এই জন্য আমরা আমাদের সদস্যদেরকেও জানিয়ে দিয়েছিলাম আমরা আজকে কাজ করছি। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে রাজস্ব ভবনে অফিস কার্যক্রম শুরু করেন কর্মীরা। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দেন কর্মবিরতিতে ক্ষতি হওয়া রাজস্ব আদায়ে নির্ধারিত সময়ের বেশি কাজ করবেন তারা। যতটুকু সময় লাগে সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ করবো না। প্রয়োজনে যদি আমাদেরকে অতিরিক্ত 4-5 ঘন্টাও কাজ করা লাগে আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। এনবিআরের চেয়ারম্যানকে 3 দিনের মধ্যে অপসারণের আলটিমেটামও দেন আন্দোলনকারীরা। অন্যথায় চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে। সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে, দেয়া হচ্ছে বিচারের দোহাই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শীর্ষ নিউজের পুনঃযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার পতনকে কেউ কেউ একক গোষ্ঠীর কৃতিত্ব বলে দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলের ত্যাগ ছাড়া এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না। আর জাতীয় ঐক্য গড়ে তুলতে সকলকে কৃতিত্ব দিতে হবে বলেও জানান তিনি। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। যারা আনসাং হিরো তাদেরকে আপনি কৃতিত্ব না দিয়ে আমরা কিছু লোক যদি মনে করি আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে কোনদিন? রাজনীতিবিদদের দিয়ে গণতান্ত্রিক উপায়ে দেশ না চললে সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, গণতন্ত্রের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন, কিন্তু নির্বাচনের কথা বলবেন না, এটা কিভাবে হয়? সংস্কারের কথা বলে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। দেশকে নির্বাচনহীন করে অগণতান্ত্রিক উপায়ে আরও সময় ব্যয় করার দরকার আছে কি, এমন প্রশ্নও রাখেন তিনি। সত্যকে স্বীকার করতে হবে। বলেন, অগণতান্ত্রিক উপায়ে দেশ যত বেশি দিন চলবে গণমাধ্যমের উপরে চাপ তত বাড়বে। আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার। মামলার আরেক আসামি তারেক রহমান আপিল না করলেও জুবাইদা রহমানের সাথে তারও খালাসের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। কয়েকদিনের শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। শুনানিতে আইনজীবী জুবাইদা রহমানের আইনজীবী আদালতকে বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলেও তাড়াহুড়ো করে তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদাকে 3 বছর সাজা দেওয়া হয়। সম্প্রতি সরকার নির্বাহী আদেশে তাদের সাজা স্থগিত করলেও আইনি পথে মোকাবিলা করতে দীর্ঘদিন পর দেশে ফিরে আদালতের অনুমতি নিয়ে আপিল করেন জুবাইদা রহমান। তারেক রহমান আপিল না করলেও 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার মতো এই মামলাতেও হাইকোর্ট তাকে খালাস দেবে বলে আশা আইনজীবীদের। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর ইস্যুতে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়েছে সেনাবাহিনী।
সরকারের সাথে কোনো মতবিরোধ নেই জানিয়ে সেনা সদর বলছে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। দুপুরে সেনা সদরের ব্রিফিংয়ে এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে আরও বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে সেনাবাহিনী। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয় মন্তব্য করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকার নির্দেশ দিলে সীমান্তে যুক্ত হবে সেনাবাহিনী, তবে সীমান্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। চট্টগ্রামের একটি কারখানায় KNF এর পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল ইশরাক হোসেনের শপথ পড়ানোর শেষ দিন। তবুও কোনো উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে এখনও বন্ধ নগর ভবনের সব দাপ্তরিক কাজ। দ্রুত শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তার সমর্থকদের। এদিকে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। সন্তানের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বসিলা থেকে এসেছেন এই নারী, কিন্তু নগর ভবনের সব দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। তবে কবে তিনি এ সেবা নিতে পারবেন তা নিশ্চিত নন। সবকিছু বন্ধ এবং দে অল অফ দেম আর সেইং দ্য সেম, যে কিছুই হবে না, সবকিছু বন্ধ, আন্দোলন হচ্ছে। বাবারে বাবা আন্দোলন করেন, কিন্তু আমাদেরকে কষ্ট দিচ্ছেন কেন? আমার বাচ্চাটার যে অফারটা আসছে তার ওর জন্য এইটার জন্য তো বন্ধ হয়ে থাকবে না, বসে থাকবে না তো। সোমবারও শ্রমিক কর্মচারীরা গেটে তালা ঝুলিয়ে অংশ নিয়েছেন আন্দোলনে, দিয়েছেন ইশরাক হোসেনের পক্ষে নানা স্লোগান। আন্দোলনকারীরা বলছেন, ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে প্রত্যাহার করবেন না আন্দোলন, বন্ধ থাকবে সব দাপ্তরিক কাজ। নির্বাচিত একজন মেয়র আমাদের অতি তাড়াতাড়ি দরকার। আমরা অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে কাজ করার আগ্রহী না। নগরবাসীকেও ভোগান্তি করতে চাই না। একটা মেয়রকে আসুক, মেয়রকে শপথ করাক, দেখবেন কালকে থেকে ঢাকার সেবামূলক কার্যক্রম শুরু হয়ে যাবে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল শপথ গ্রহণের শেষ দিন। তারপরও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। আমাদের এই আন্দোলনের ভিতরে কোনো কেউ না ঢুকে তৃতীয় পক্ষ এই সিটি কর্পোরেশনের এই নগর ভবনের কোনো অফিসে কোনো ধরনের নাশকতা না চালায়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে, এই মর্মে আপনাদের খেয়াল রাখতে হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। মঙ্গলবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। জনাব ইশরাক সাহেবের যে রিটটি, সেটিও কিন্তু এখনো শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয়ে সাবজুডিস অবস্থা আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই। এদিকে ইশরাককে দ্রুত শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ই শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পাওয়া যাবে, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, শিগগিরই শেখ হাসিনার বিচারের শুনানি শুরু হবে। এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার আগেই শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। গত 12ই মে চিফ প্রসিকিউটরের কাছে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা।
আদালত অবমাননার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ 2 জনকে আগামী 3 জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে 30 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 25 মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা জবাব না দেওয়ায় সোমবার দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা সশরীরে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল তাদের বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, তারা যদি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির না হয় বা কোনো বক্তব্য প্রদান না করে অথবা তাদের প্রদেয় বক্তব্য ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান এই আইনে আছে। শেরপুরে গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ চলার সময় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এতে 4 সাংবাদিক আহত হয়েছেন। দুপুরে নালিতাবাড়ির গারো পাহাড়ের দাওধরা এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে উপদেষ্টার গাড়ির উপরও চড়াও হয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দাওধরা এলাকায় পরিদর্শনের সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বনাঞ্চলকে অবৈধ দখলদার মুক্ত করতে বন বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। বন দখলমুক্ত করতে 0 টলারেন্স নীতি নিয়েছে সরকার। অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে বনে গাছ কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। 4 দিনের সফরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে। টোকিও সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কাটছাট হতে পারে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পুশকিনের ঘটনায় দিল্লিকে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। জাপানের নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে 28 মে টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে 30 মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে 2 দেশের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই তারিখ এবং সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এছাড়া ঢাকা টোকিওর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাজেট সহায়তা সহ 60টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছে দেশটির সরকার। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। পুশ ইনের ঘটনায় ভারতের সঙ্গে বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে সচিব বলেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তালিকা দিল্লি পাঠিয়েছে এবং তা যাচাই বাছাই চলছে। যারা এদেশের নাগরিক নয় তাদের ফেরত নিতে দিল্লিকে জানানো হবে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে মোদী সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আলোকে কথা চলছে। তবে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দুপক্ষের সম্মতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রাডিশনটা হতে পারবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
2025-26 শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তিতে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ভর্তির ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সমসাময়িক কারিগরি খাতের নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে। ভর্তির ক্ষেত্রে নেওয়া হবে 100 নম্বরের পরীক্ষা। এর মধ্যে 70 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা হবে এবং 30 নম্বর থাকবে জিপিএর ওপর। আমরা শুধু সরকারিগুলোর জন্য ভর্তি পরীক্ষা নিচ্ছি, কারণ বেসরকারিগুলো আরও ছাত্র পায় না, সেখানে ভর্তি নিতে গেলে হবে না। বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলা ওই বাণিজ্যিক মানে কি ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছিল, যেটা কোয়ালিটি মেনটেন করতে পারে নাই। আমি আমার বোর্ডের চেয়ারম্যানকে হয়তো আমি মৌখিকভাবে বলেছি, প্রয়োজন হলে লিখিতভাবে বলবো যে আপনি এটা ভেরিফাই করেন। সংবাদ সম্মেলনে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবির বিষয়ে কথা বলেন সচিব। তিনি জানান, শিক্ষার্থীদের দাবি ধাপে ধাপে পূরণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা এটাকে অগ্রাধিকার দিচ্ছেন। আপনি ছাত্রদেরকে বলেন যে তারা যেন এ সমস্ত নিয়ে চিন্তা ভাবনা না করে, আমরা তাদের জন্য কাজ করার করছি। এ সময় পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দাবি পূরণের বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান তারা। পরবর্তীতে আর আন্দোলন কর্মসূচি দেয়া হবে না বলেও জানান। আমরা স্বাভাবিক অবস্থানে রয়েছি এবং সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। আমরা জনদুর্ভোগ তৈরিকারী কোনো কর্মকাণ্ডে যাই নাই এবং ইনশাআল্লাহ সেটাতে যাব। পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবে আধুনিক মেশিনারিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংকটে শিল্প বন্ধের উপক্রম, ব্যবসায়ীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পেট্রোবাংলা। সংস্থাটি জ্বালানি বিভাগকে জানিয়েছে, গত 4 মাসে শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে গড়ে 21 ভাগ। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয়েছে গত বছর জানুয়ারি থেকে এপ্রিল সময়ে শিল্প খাতে দৈনিক গ্যাস সরবরাহ হয় গড়ে 823 মিলিয়ন ঘনফুট, যা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে 997 মিলিয়ন ঘনফুটে। গতকাল এক সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দেশে তৈরি পোশাক শিল্পে সুতা ও কাপড়ের যোগানদাতা টেক্সটাইল মিলগুলো মাত্র 50% সক্ষমতায় উৎপাদন করছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটকে এর জন্য দায়ী করেন তারা। পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পে গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য বিভ্রান্তিকর। 28 মে থেকে দিনে আরও 15 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে বলেও জানায় সংস্থাটি। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আগামী 9 সেপ্টেম্বর জেরা করবে আদালত। সোমবার সকালে ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন পরিমণি। এদিন তাকে জেরার কথা ছিল, তবে পরিমণি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জেরার নতুন দিন নির্ধারণ করে আদালত। 2021 সালে 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমিত সহ 4 জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি। পরে 2022 সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। ব্যবসায়িক বিরোধ আর টাকা লেনদেনের দ্বন্দ্বে রাজধানীর উত্তরায় বাসের চালক ও নিরাপত্তা কর্মীরা মিলে পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেনকে হত্যা করে। এ তথ্য দিয়েছে ডিএমপি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে জানানো হয়, হত্যার পর মরদেহ পুঁতে রাখা হয় তুরাগের রাইদা বাস ডিপোতে। গত 17 জানুয়ারি আনারুল নিখোঁজ হন। পরদিন থানায় জিডি করেন স্বজনরা। 4 মাস তদন্তের পর সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেখানো স্থান থেকে রোববার আনারুলের মরদেহ উদ্ধার করা হয়। আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। ওই যে রাইদা বাসের যে ডিপো, তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে। এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।